এক্সপার্ট ইংলিশের সৌজন্যে শুরু হচ্ছে হাই ভোল্টেজ মডেল 30। আজকের এই দক্ষতা যাচাই সিরিজে আমরা 20টি কোশ্চেন সলভ করব। আমি আছি আপনাদের সাথে আলিম স্যার, রাইটার এক্সপার্ট ইংলিশ। এই 20টি কোশ্চেন আপনারা চেষ্টা করবেন মডেল টেস্টের মতো সলভ করতে। শেষ পর্যন্ত জানাবেন কয়টা কোশ্চেন হলো। আর একই সাথে বলে যাচ্ছি, আজকের পুরো ক্লাসে যারা সর্বোচ্চ কমেন্ট সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য থাকছে এক্সপার্ট ইংলিশ 580 টাকার এই বইটি সম্পূর্ণ ফ্রি। ওকে, চলুন তাহলে আমাদের হাই ভোল্টেজ মডেলের আজকের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন নাম্বার 1, অত্যন্ত সহজ টাইপের কিছু কোশ্চেন পাবেন আজকে। তারপরে আমি দেখার চেষ্টা করব এই জায়গাতে আপনাদের দক্ষতাটা কেমন। কোশ্চেন নাম্বার 1 বলেন, 1 নম্বর বলেন। ও, অনেকেই আমাকে সালাম দিয়েছিলেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহরির বলছেন হচ্ছে কারেন্ট নাই, মোবাইলে দেখেন সমস্যা কি। সাদ্দাম মাঝে মাঝে 25টাও হয়েছে, হ্যাঁ মাঝে মধ্যে 25টা 2-4টা বেশি হয়েছে। 1 নম্বরটা কি হবে? হারি আপ, তাড়াতাড়ি করো, উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। মজার বিষয় হচ্ছে আপনাদের এই হাই ভোল্টেজ মডেলে একটা কোশ্চেন একবারই হবে, মানে পুরো হাই ভোল্টেজ জুড়ে কোনো রিপিট নাই। কষ্ট করে এই ফাইলটা সাজানো হয়েছে। 1-এর আনসার হচ্ছে, একজন বলছেন হচ্ছে ডি হবে, ডি। হারি আপ, দ্রুত করো, উই হ্যাভ টু গো, আমাদেরকে যেতে হবে, ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, কোনো অনির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে আমরা প্রিপোজিশন হিসাবে ইন ব্যবহার করব। আবার বলছি নিয়মটা হচ্ছে কোনো অনির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে। অনির্দিষ্ট সময় কি? এই যে 5 মিনিটস, 5 মিনিটস এটাকে তো নির্দিষ্ট করা যাচ্ছে না। মিনিটটা 5 মিনিট, কিন্তু কোন 5 মিনিট, সকালের না বিকেলের, কোন কয়টা 5 মিনিট, এগুলো কোনো উল্লেখ নেই। সো এইভাবে যখন কোনো অনির্দিষ্ট সময়ের সামনে শূন্যস্থান দিবে ইন বসাবো। পাশাপাশি মনে রাখবো এই সমস্ত বাক্যে যে হ্যাভ টু কথাটা থাকবে। হ্যাভ টু মানে হলো কোনো কাজ করতে হবে, ফিউচার সেন্স দিচ্ছে, ফিউচার মডেলের মতো অর্থ দিচ্ছে। সো এখানে অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। ওকে, অনেকেই ডি নাম্বার সঠিক উত্তর করেছেন, অনেক ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 2, সাফাউল মনির, শাহরিয়ার রুবেল, ক্লাসগুলো কি ডাউনলোড করতে পারবো? হ্যাঁ, ডাউনলোড করতে পারবেন। পেজ থেকে ডাউনলোড করবেন, অথবা সব আমাদের ইউটিউবে আপলোড হচ্ছে, ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে নক করলে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেবো। 2 নাম্বার, অল লাভ ফ্লাওয়ার্স, এটা কি ইন্টারগ্রেটিভ করতে বলছে। কেন এটা হাই ভোল্টেজে নিলাম? কারণ 15তম শিক্ষক নিবন্ধনে এই কোশ্চেনটা আসছে, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ। অল লাভ ফ্লাওয়ার্স, প্রত্যেকেই বা সবাই ফুল ভালোবাসে, খুব ভালো কথা। দ্রুত বলেন কি হবে 2 নাম্বারটা। আজকের হাই ভোল্টেজটা কিন্তু অনেকটা মডেল টেস্ট স্টাইলে আগাবে, অর্থাৎ আপনারা আগে অ্যান্সার করবেন। বলেন কি হবে এটা 2 নাম্বার। নাজিম শেয়ার করেছেন, ধন্যবাদ। 2-এর অ্যান্সারটা হচ্ছে, অনেকেই উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি। 2-এর উত্তর হচ্ছে 1 নম্বর, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স। এটাকে করতে বলছে ইন্টারগ্রেটিভ, সো বাক্যের শেষে ইন্টারগ্রেটিভ সাইন তো লাগবেই। এটা এমনিতেই ভুল, কারণ ইন্টারগ্রেটিভ সাইন নাই। আর হচ্ছে ডিড হবে না, কারণ কি? কারণ এখানে টেন্সটা আছে প্রেজেন্ট টেন্স। আমরা যখন এরকম কোনো সেন্টেন্সকে ট্রান্সফরমেশন করব, ট্রান্সফরমেশনের টাইমে আমার টেন্স পরিবর্তনের কোনো সুযোগ নাই। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে শুধুমাত্র ন্যারেশনে টেন্স পরিবর্তন হয়, বিষয়টা খেয়াল রাখবেন। শুধুমাত্র কোথায় টেন্স পরিবর্তন হয়? ন্যারেশনে, আর কোথাও কিন্তু টেন্স পরিবর্তন হয় না। অ্যাক্টিভ প্যাসিভ বলেন, তারপরে বলেন আপনি হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, কোথাও টেন্স পরিবর্তন হয় না, শুধু ন্যারেশনে হয়। তার মানে টেন্স পরিবর্তন হবে না বিধায় এটা বাদ। আর ডু অর লাভ ফ্লাওয়ার, এটা আসলে ইন্টারগ্রেটিভ স্টাইলে হবে না এরকম করে, কারণ হচ্ছে সেন্টেন্সগুলোকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে না বোটক স্টাইলে না নেই তাহলে সঠিক মিনিংটা আসবে না। ঠিক আছে, ফারজানা চকলেট দেখা হলে দিয়ে দেব, দেখা হলে দিয়ে দেব। 3 নাম্বার, ডু নট শাট দ্য ডোর, ডু নট শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করে না। বাক্যটির প্যাসিভ কি হবে? এটা আসছিল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, প্রাইমারিতে আসা প্রশ্ন, প্রাইমারিতে। আচ্ছা, রিসেন্টলি প্রাইমারিতে অনেকে বলতেছে 10ম গ্রেড। আরে ভাই, প্রাইমারি 10ম গ্রেড সহকারের জন্য হয় নাই, ওটা প্রধান শিক্ষকের জন্য হবে, তাও প্রস্তাবনা আছে, এখনো হয় নাই। সো কিছু কিছু বাজে নিউজ বিভিন্ন টিচাররা পেজে দেয়, আমার নিজেরই মেজাজ খারাপ হয়ে যায়। ভাই, না পারলে তথ্য দেওয়ার দরকার নাই, কিন্তু এই ধরনের ফুল তথ্য দেওয়া উচিত না। এর আগে একবার একটা কথা আসছিল যে 20,000 না 30,000 কি প্রাইমারি নিয়োগ হবে, কিন্তু ওরা ওখানে যে ডিটেলসে লেখা আছে 20-30,000-এর মধ্যে সে পদ পরিবর্তনের মাধ্যমে যোগ হয়ে যাবে 12,000-এর মতো, 20,000-এর মধ্যে, আর মাত্র 8,000 নিয়োগ হবে। সো এইগুলো সত্য নিউজ না দিয়ে
যখন স্টুডেন্টদেরকে আমরা বলি তখন স্টুডেন্টরা হতাশ হয়ে যায়। এই জন্য নিউজ আপনি যেখানেই দেখেন ডিটেলসটা আপনি পত্রিকা থেকে পড়বেন, ফেসবুকের নিউজে মাথা ঘুরাইয়েন না। আমরা যে স্লো অ্যান্ড স্টাডিতে আগাচ্ছি এটা ধরে রাখেন, জীবনে আপনার জন্য ভালো কিছু হবে। 3 নাম্বার রুলসটা মনে রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যদি ডু নট পাই, এটাকে প্যাসিভ করার জন্য লেট নট ডট ডট বি খুঁজবো। কি খুঁজবো? লেট নট ডট ডট বি খুঁজবো। আর এরকমটা একটা অপশনই আছে, লেট নট ডট ডট বি। আর এই বি এর পরে হবে ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটা এখানে শার্ট। শার্ট ভার্বের 3 নাম্বার স্টাইল একই, তার মানে শার্টের 3টা রূপ একই। শার্ট শর্ট শার্ট মানে কি? বন্ধ করা, শার্ট। ঠিক আছে, ওকে। তাহলে 3-এর উত্তরটা হচ্ছে 1 নম্বর। যে ভয়েস বুঝেন না, ইনশাল্লাহ ভয়েসের উপরে একটা ক্লাস নিয়ে নিব, কোনো সমস্যা নাই। মিন্টু বিশ্বাস, সোহেল রানা, জান্নাতুল মা শেয়ার করেছেন তো, মনে আছে? সর্বোচ্চ শেয়ার আর পুরো ক্লাসের কমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত চেক করব, তাদের মধ্যে একজন পাবেন আজকের এই বই। নেক্সট 4 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা সঠিক অ্যান্সার? 4 নাম্বার চলছে এক্সপার্ট ইংলিশের সৌজন্যে হাই ভোল্টেজ মডেল 30। সুমিত্র দেবনাথ, নাজিম, সাদ্দাম, ফাইন। 4-এ বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক বাক্য। ওকে, আচ্ছা, হ্যাং নিয়ে অনেকেই হ্যাং হয়ে যান। আজকে হ্যাং নিয়ে বহুবার বলেছি জীবনে, আবারও বলতেছি হ্যাং নিয়ে। দাঁড়ান, হ্যাং নিয়ে আবারও বলি। কোন কালারটা ভালো? এটা হ্যাং নিয়ে বলি। হ্যাং শব্দটা দুটো মিনিং আছে, একটা হচ্ছে ফাঁসি দেওয়া, আর একটা হচ্ছে কোনো বস্তু ঝুলানো। ফাঁসি দেওয়া আর একটা হচ্ছে বস্তু ঝুলানো। ওকে, ফাঁসি দেওয়া অর্থে ফাঁসি দিতে দড়ি লাগে, এই জন্য শুধু ইডি দিয়ে যোগ করে দিবেন। হ্যাংডের 2 নম্বর ফ্রম হ্যাংড, 3 নম্বর ফ্রম হ্যাংড। আর হ্যাং দ্বারা যখন কোনো বস্তু ঝুলাবেন তখন এটার ভার্ব টু মানে পাস্ট টেন্স হবে হলো হাং, HUNG, ইউ আকৃতি, হ্যাঙ্গারের মতো। আর এইটার পাস্ট পার্টিসিপল একই, HUNG, হাং। হ্যাং, হাং, হাং। এবার দেখেন, এবার আপনার জিনিসটা মাথায় রাখতে হবে। ফাঁসি দিতে কি লাগে ভাই? দড়ি লাগে। দড়ি সমান সমান ইডি, সূত্রটা মনে রাখেন। তাহলে আপনি এই সেন্টেন্সে মার্ডার কথাটা আছে, তো মার্ডারের জন্য কাউকে কি করা হচ্ছে? ফাঁসি দেওয়া হচ্ছে। তো ফাঁসি দেওয়া অর্থে আমরা ইডি যুক্ত অপশনগুলোকে অ্যান্সার হিসেবে নেব। খুবই ভালো কথা, এখানেও ইডি, এখানেও ইডি, হাংড। কিন্তু এখানে আচ্ছা সমস্যা আছে, এখানে ইউএনজিডি আছে। ইউএনজিডি না, সরাসরি এই থাকবে, এই থাকবে। তো এখানে ইউ থাকার কারণে এটা ভুল, ইউ থাকার কারণে ভুল, ইউ থাকার কারণে এটা ভুল। অ্যান্সার একমাত্র সি নাম্বার। এই দেখেন 4 অনেকে ভুল করছেন, আকি আক্তার মিনা ভুল করছেন, আহসান হাবিব ভুল করছেন। বুঝতেছেন কেন এই কোশ্চেনটা দেওয়া হয়েছে? প্রচুর এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষা আসছে এবং সামনেও আসবে, সামনেও আসবে। সিক্ত মন, প্রতিদিন রাত 10টায় আমাদের ক্লাস হয়, সাথে থাকবেন। দেখেন তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এইটা, সি নাম্বারটা সঠিক, আর বাকিগুলো ভুল। কেন ভুল? কারণ পাস্ট পার্টিসিপলের রূপটা ঠিক না। আজকে যেটা দিলাম এই সূত্রটা সারা জীবন মনে রাখেন, এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবেন। আবার বলছি, হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেওয়া অথবা বস্তু ঝুলানো। ফাঁসি দেওয়া বোঝালে ভার্বের 2 নাম্বার হ্যাংড, 3 নাম্বারও হ্যাংড, শুধু ইডি যোগ হবে এটার সাথে, হ্যাঁ, এই থাকবে। আর বস্তু ঝুলানো বোঝালে এ পরিবর্তন হয়ে ইউ হয়ে যাবে। হাং, এটা হচ্ছে বস্তু ঝুলানো, হ্যাঙ্গারের মতো বস্তু ঝুলানো। ওকে, 4 নাম্বার। নেক্সট 5, নিচের কোন বাক্যটি শুদ্ধ? প্রচুর কারেকশন পড়তে হবে। আপনারা জানেন যে এক্সপার্ট ইংলিশ বইতে কারেকশনের উপরে আলাদা একটা অধ্যায় প্রচুর বিশ্লেষণ করে দেওয়া আছে। ঠিক আছে, আজকেও কয়েকটা বই অর্ডার নিয়েছি আমরা। প্রতিদিনই আপনারা বই অর্ডার করছেন। এই বইগুলো যারা পড়তেছেন নিঃসন্দেহে পড়ে পড়ে রিভিউ দিবেন। আচ্ছা, আহসান হাবিব ভুল করছেন, ভুল করা যাবে, কিন্তু ভুল করার পরে ওটাকে চিরস্থায়ীভাবে ব্রেনে নিয়ে নিতে হবে। ভুল তো হবেই, আর ভুল করে যে শিক্ষাটা সেটা আশা করি বেশি স্টেবল হয় মাথার মধ্যে। নিচের কোনটি শুদ্ধ? এখানে কোনটা শুদ্ধ? 4টা বাক্য আছে, কোনটা শুদ্ধ? ফরহাদ, ফরহাদ ভাই নতুন যুক্ত হয়েছেন, স্বাগতম। সাদ্দাম হুসাইন, It has been raining for 2 days. He is senior than you. Do you know who I am? Airport is busy place.
ওকে। আচ্ছা, এখন দেখেন 5-এর উত্তর বলছেন একজন গ নাম্বার, 5-এর উত্তর বলছেন গ, তাই না মেহেদি ইসরাত জাহান? নো, 5-এর উত্তরটা নিতে পারছি না, 5-এর উত্তরটা হবে এই নাম্বার। এটা তো একদম সহজ ছিল। কিভাবে? ফর প্লাস অনির্দিষ্ট সময় উল্লেখ আছে, ঠিক আছে, এবং হ্যাজ বিন রেইনিং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নর্মালি কোনো বাক্যে ফর প্লাস অনির্দিষ্ট সময়বাচক অথবা সিন্স প্লাস নির্দিষ্টবাচক সময় থাকলে ওই বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, তাহলে ভুল কোথায়? বি নাম্বারটা দেন হয় না, আমরা জানি টু হয়। সিনিয়রের মতো অনেকগুলো শব্দ আছে, এই যে শব্দের শেষে ও আর আছে, এটা একটু বিশ্লেষণ করে দিই আপনাদের। শব্দের শেষে ও আর, সিনিয়র, জুনিয়র, আলটেরিয়র, পোস্টেরিয়র, ইনফেরিয়র, প্রিয়র, লিখে নেবেন, শব্দগুলো লিখবেন যারা নোট করতে বসেন। প্রেফার, এই যে শব্দগুলো দিলাম এই ল্যাটিন শব্দ, এদের পরে তুলনা বোঝাতে আমরা দেন না ব্যবহার করব টু। শব্দগুলোর পরে কি ব্যবহার করব? দেন না ব্যবহার করে টু ব্যবহার করব। মনে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা শব্দ। এগুলোকে ল্যাটিন কম্পারেটিভ বলা হয়, আর এগুলো জন্মগত কম্পারেটিভ। এদের নির্দিষ্ট আলাদা করে কম্পারেটিভ লাগবে না যে আপনি বলবেন সিনিয়র আর, জুনিয়র আর, আলটেরিয়র আর, এরকম বলা যাবে না, কারণ এটা জন্মই কম্পারেটিভ ওয়ার্ড। এটার কোনো পজিটিভও নাই, এটার কোনো সুপারলেটিভও নাই। এই শব্দগুলো শুধু কম্পেয়ার বা তুলনার জন্যই বসবে, এবং তুলনা হিসাবে টু বসবে। সি নাম্বার ভুল কোথায়? ডু ইউ নো হু? এই যে মনে রাখবেন, কোনো সেন্টেন্সে যদি মেইন ক্লজ থাকে, এরপরে ডাব্লিউএস ওয়ার্ড যতই থাক, পাশের ক্লজটা আগে সাবজেক্ট পরে ভার্ব। আই মিন এখানে হওয়া উচিত ছিল আই অ্যাম। এটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। ভালো করে বুঝেন অধ্যায়ের নামটা, এমবেডেড কোশ্চেন। মানে মূলত বাক্যটাকে ইন্টারোগেটিভ করার ক্ষমতা থাকবে এই মেইন ক্লজের। যদি এখানে মেইন ক্লজ না থাকতো, হু থেকেই বাক্যটা শুরু হইতো, তখন কিন্তু ঠিক ছিল যে হু অ্যাম আই, তখন এই হুযুক্ত অংশটাই মেইন ক্লজ হতো। কিন্তু এখন তো এটা মেইন ক্লজ না, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই ইন্টারোগেটিভ ফরম্যাট করা যাবে না, মনে রাখতে হবে। একমাত্র মেইন ক্লজটাই ইন্টারোগেটিভ হওয়ার যোগ্যতা রাখে। ক্লিয়ার? এটা নিয়ে আরও ডিটেলস কথা আছে, আমরা হয়তো কোনোদিন এক অধ্যায় ভিত্তিক পড়লে আরও জানতে পারবো, মনে থাকবে। সো এটা ইন্টারোগেটিভ এই অংশ, দ্যাটস ওয়াই এখানে প্রশ্নবোধক, আর এইটুক হবে অ্যাসার্টিভ ফরম্যাট, যে তুমি কি জানো আমি কে, এরকম। এয়ারপোর্ট ইজ বিজি প্লেস, এটা ভুল কোথায় ভাই? এটা ভুল কোথায়? এটা ভুল হচ্ছে এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। কেন এ দিতে হবে? কারণ প্লেস একটা কমন নাউন, আর কমন নাউনকে আর্টিকেল ছাড়া বা যে কোনো ডিটারমিনার ছাড়া ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আর্টিকেল বা ডিটারমিনার ছাড়া ইউজ করা যাবে না। এই হচ্ছে দেখেন সবগুলো ব্যাখ্যা। তাহলে কোনটা কেন ভুল বুঝতেন? তাহলে দেখেন কারেকশনের কোশ্চেনের মধ্যে একটা ম্যাজিক আছে, যা আপনি একটা শিখলে এখান থেকে 10টা রুলস কভার করে। এবং মজার বিষয় হচ্ছে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আপনার ইংরেজি শেখার মধু আপনার ব্রেনের মধ্যে ঢুকবে, ঠিক আছে? কারেকশন প্রচুর পড়বেন। সো ক্লাসটা শেয়ার করতেছেন তো সবাই? একটু ঝটপট শেয়ার করে দিতে হবে। আসেন নেক্সট প্রশ্নে যাই। 6 নম্বর, কোন বাক্যটি শুদ্ধ? আবারও কোন বাক্যটি শুদ্ধ? এটা আসছিল প্রাইমারি পরীক্ষায়। 6 নম্বর প্রাইমারি পরীক্ষায় আসা প্রশ্ন। পুষ্পকথা, ইসরাত জাহান, সাদ্দাম হুসাইন, অনেকে অ্যান্সার করতেছেন, গুড। নেক্সট বলেন 6 নম্বর। আজকের হাই ভোল্টেজ কিন্তু মডেল টেস্টের মতো কাজ করছে। শেয়ার করেছেন আব্দুল আল বাশার, অনেক ধন্যবাদ। দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট, দেয়ার ইজ নো সাসপেনশন, দেয়ার ইজ নো রুম, দেয়ার ইজ নো মিসআন্ডারস্ট্যান্ডিং। ওয়াও, এই প্রশ্নটা আসলে বহুবার আসছে, শুধু একটা পয়েন্ট এখানে আছে, সেটা কি জানেন? নিয়মটা হলো কোনো সন্দেহ, অবকাশ, সুযোগ, মনে করেন এই ধরনের বেশ কিছু শব্দ
ইত্যাদি নেই বোঝাতে বা আছে বোঝাতে আমরা যে শব্দটা ইউজ করতে পারি সেটা হলো রুম। দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইট, মানে এটাকে নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নেই বা কোনো অবকাশ নেই, সন্দেহ করার কোনো সুযোগ নেই বা সন্দেহ করার কোনো অবকাশ নেই। সো 6 এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, 6 এর অ্যান্সার সি। ওকে, আমি ছোট্ট একটা কথা এখানে একটু লিখে রাখছি, এটা একটু আপনারা কষ্ট করে লিখে নেন অথবা স্ক্রিনশট দেন, একবার একটু পড়ে নেন, যারা লিখবেন না স্ক্রিনশটও দিবেন না। নিঝুমদ্বীপ সাথী, তারপর কি আছে মুনতাহা ফ্রিন, কামরুল হাসান। ইনশাল্লাহ যদি সুস্থ থাকি আপনাদের জন্য নিবন্ধন এবং প্রাইমারির সার্কুলার যেদিন হবে সেদিন থেকেই কোর্স শুরু করব। আপনারা নাম্বারটা রেখে দিয়েন, আমরা ওই দিন থেকে কোর্স শুরু করব, সার্কুলার ভিত্তিক কোর্স। নাম্বার রেখে দিন, ওই দিন থেকে ফোন দিবেন, একেবারে ঝটিকা একটা কোর্স আমরা পরীক্ষার আগেই শেষ করে দেবো, পরীক্ষার আগ পর্যন্ত, সার্কুলার থেকে পরীক্ষার আগ পর্যন্ত আমরা একটা কোর্স করব। কিন্তু এখন কোর্স করছি না কেন? কারণ হলো এখন কোর্স করলে অনেকেই 10 দিন ক্লাস করেন তারপর আর থাকেন না, ওই স্পিডটা নাই, এনার্জি নাই। কিন্তু এখন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে নিচ্ছি, এই ক্লাসগুলো করে রাখেন, তখন পরবর্তী ক্লাসগুলো আপনার সাথে আমার খুব ভালো হবে, ম্যাচিং হবে, সাথে থাকবেন। ঠিক আছে, লিখে নিছেন? ব্যাখ্যাটা হচ্ছে পর্যাপ্ত সুযোগ, পর্যাপ্ত জায়গা, পর্যাপ্ত উপায়, পর্যাপ্ত অবকাশ ইত্যাদি নেই অর্থে নো রুম কথাটা ব্যবহার করব। জাস্ট এইটুকু একটু মনে রাখেন, এইটার মাধ্যমে আপনি অনেকগুলো প্রশ্ন সমাধান পাবেন। 7 নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ? 7। ক্লাসটা শেয়ার করে দিব সবাই, দ্রুত শেয়ার করে দেব। 7 নাম্বারটা বলেন। 7 নাম্বার প্রশ্ন। জয়নব, সাদ্দাম, মনে আছে? পুরো ক্লাস শেয়ার করতে হবে এবং পুরো ক্লাসে কমেন্টের বর্ণনা বসায় দিতে হবে। এই যে থাকছে এক্সপার্ট ইংলিশ বই গিফট। কোন বাক্যটি শুদ্ধ? হিজ ব্রাদার ইজ সিক। আচ্ছা, সমস্যাটা কি দেখেন, সমস্যাটা হলো সিক আর ইল নিয়ে। ইল মানে অসুস্থ, কোনো সমস্যা নাই, আর সিক মানে হলো পাগল হয়ে গেছে। আমি যতদিন পর্যন্ত ইল আর সিকের পার্থক্য বুঝতাম না ততদিন পর্যন্ত আমার বউকে আমি কিছুই বলতাম না, কারণ সে আমাকে মাঝে মধ্যে বলতো যে তুমি সিক হয়ে গেছো। আমি মনে করতাম সিক মানে দুর্বল টুর্বল বোঝাচ্ছে, মেলা আগের কথা। তো রিসেন্টলি আমি তার এই কথাগুলো আর পাই না, অবশ্য সে বলে না, সে বুঝতে পারছে না আমি এটা তো পড়াই। সিক আর ইলের পার্থক্য জানি। সাবধান, সিক মানে হলো আপনি নর্মালি কারোর সাথে মানসিকভাবে বিপর্যস্ত, বিকারগ্রস্ত, আর অসুস্থ মানে হলো ইল। তো এখানে তার ভাই, এই এক অর্থে সিক বলা যাবে, কিন্তু আমরা কখনো অন্য মানুষকে ছোট করে বলতে চাই না, বা এরকম কোনো ক্লুও দেয় নাই যে সত্যি সত্যি সে কোনো একটা কারণে মানসিকভাবে বিকার। ওরকম কিছু বলা থাকলে আমরা সিক মেনে নিতাম, কিন্তু ওরকম কিছু বলা নাই। এই জন্য এটা নর্মালি আমরা ভুল ধরে বাক্যটা সঠিক ইল দ্বারা ভেবে নিচ্ছি। বি নাম্বার, আই টুক মাই মিল, এটাও ভুল, কারণ এই টুকের জায়গাতে আমরা ব্যবহার করব হচ্ছে হ্যাড। আই হ্যাড মাই মিল মানে আমি আমার খাবার খেলাম, টুক হবে না, এখানে আমরা হ্যাড নিব খাবার খাওয়া অর্থে। আচ্ছা, বাকি ডি নাম্বারটা সঠিক, হি টুক অফেন্স অ্যাট মাই ওয়ার্ডস। আর সি নাম্বারটা, ডোন্ট থ্রো দ্য মিল্ক। আচ্ছা, এই থ্রো হবে না, এখানে হবে হচ্ছে ড্রপ। ড্রপ মানে ফেলে দেওয়া। সো তরল কোনো পদার্থকে যদি কেউ ফেলে দেওয়া অর্থে বোঝানো হয় সেক্ষেত্রে থ্রো হবে না, সেক্ষেত্রে হবে ড্রপ। ড্রপ শব্দটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো 7-এর অ্যান্সারটা ডি নাম্বার। এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, হি টুক অফেন্স অ্যাট মাই ওয়ার্ডস, মানে সে আমার কথায় কি করলো? সে আমার কথায় প্রতিরোধ করলো, বা সে আমার কথায় আটকে দিল, মানে হি টুক অফেন্স অ্যাট মাই ওয়ার্ডস। 7-এর অ্যান্সার 4। কার কার হয়েছে হাত তুলেন, হয়েছে কিনা দেখেন। 7-এর পরে 8, কোনটি শুদ্ধ বাক্য? আবারও কারেকশন, 8 নম্বরটা আবারও কারেকশন। জয়নব, কামরুল হাসান, সাদ্দাম। 8 নম্বরটা বলেন। ও সরি, 8 কোনটি শুদ্ধ? এভরি গার্লস ইজ অ্যাট হার ডেস্ক, ক্রেডিট দিস অ্যামাউন্ট এগেইনস্ট হিজ নেম, উই মেড ফান অফ ইট, এ লিটল নাম্বার অফ বয়েজ ওয়ার প্রেজেন্ট। 8 নম্বরটা, কোয়েশ্চেন নাম্বার 8, শিক্তমুন, আহসান হাবিব, এবিসি হবে না, রাইট। 8
8-এর অ্যান্সারটা হচ্ছে উই মেড ফান অফ ইট। মেক অফ মানে তৈরি করা, উই মেড ফান অফ ইট, আমরা এটার মজা বা ফান তৈরি করলাম। এ লিটিল নাম্বার হবে না, বয়েজ থাকলে লিটিল ব্যবহার করতে পারবেন না, কারণ বয়েজ হচ্ছে প্লুরাল নাউন, তো প্লুরাল নাউনের জন্য ইউজ করতে হবে ফিউ। এই ছোট ছোট কথাগুলো কি লিখে নিচ্ছেন? একটু লিখে নেবেন, ছোট ছোট কথাগুলো লিখে নেবেন, তাতে করে আপনার একটা খাতার মধ্যে এরকম প্রতিদিন আপনি 2 মাস ক্লাস করলে দেখবেন 200টা নিয়ম হয়ে গেছে। আর ওই 200 নিয়মের মধ্যে হাই ভোল্টেজ কমপ্লিট, যে কোনো পরীক্ষা জয়েন করা মাত্র আপনি কোশ্চেন কমন পাবেন। আর একটা কোশ্চেন যখন সলভ হবে তখন আপনি বারবার একই প্রশ্ন বারবার পড়বেন, আমি যতক্ষণ চেঞ্জ না করি পড়তেই থাকবেন। আচ্ছা, এটা ভুল কেন? এভরি গার্লস ইজ, এভরির পরে এখানে নাউন প্লুরাল করা আছে, এটাই এখানে ভুল। আচ্ছা, তারপর বলছে ক্রেডিট দিস অ্যামাউন্ট এগেইনস্ট হিজ নেম, এখানে হবে ক্রেডিট টু, ক্রেডিটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি লাগবে? টু লাগবে, এই জন্য এটা ভুল। সো একমাত্র সঠিক আনসার হচ্ছে সি। ক্লিয়ার? মাহফুজুর রহমান মাহবুব, ওকে, মাহবুব ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে। 8 সি। নেক্সট 9 নম্বর বলেন। 9 কোনটি শুদ্ধ? 9 নম্বর লম্বা একটা প্রশ্ন, প্রাইমারিতে আসা এই প্রশ্নটা। 9 বলেন কি হবে? 9 নম্বর কোশ্চেনটা কি হবে আনসার? My father was in hospital during 6 weeks in summer. My father was in hospital for 6 weeks during the summer. My father was the hospital during 6 weeks in summer. ওকে, এখন দেখেন এখানে অ্যান্সার হবে হলো কোনটা বলেন তো? অ্যান্সার হবে 2 নম্বর। My father was in hospital for 6 weeks, 6 সপ্তাহের জন্য হসপিটালে ছিল। এবং এই সময়কালটা দেখেন, এই সময়কালটা কখন? সামারের সময়কালে, মানে গ্রীষ্মের সময়কালের মধ্যে আরেকটা সময়কাল। দেখেন সামার এটা হলো গ্রীষ্মকাল, ধরেন গরমকাল, গরমকালের মধ্যে 6 সপ্তাহ, এটা সঠিক। আর বাকিগুলো ভুল কেন? কারণ হচ্ছে এখানে 6 উইক অনির্দিষ্ট সময় ডিউরিং হবে না, ডিউরিংটা চলে যাবে সামারের সাথে। আর আবারও 6 উইকের সাথে ডিউরিং হবে না, ডিউরিংটা চলে যাবে সামারের সাথে। কারণ বিষয়টা হচ্ছে কোনো একটা লং পিরিয়ডের মধ্যে আর একটা শর্ট পিরিয়ড, এই যে লং পিরিয়ড এটা হলো ডিউরিং, মানে নির্দিষ্ট বড় একটা সময়কালের মধ্যে অন্য একটা কাজ ঘটবে। সো এই সামার, এটা হলো সামার, আর সামারের মধ্যে কয় সপ্তাহ? 6 উইকস, এটা হলো মাঝখানের কিছু অংশ। তাহলে এটা হলো ফর 6 উইকস। তাহলে ডিউরিংটা হচ্ছে একটা লং সময়ের মধ্যে কোনো কাজ ঘটেছে, অন্য একটা সময়কে নির্ধারণ করে দেওয়া আছে, সেটা হলো 6 উইক। 9-এর অ্যান্সারটা বি নাম্বার সঠিক। ওকে, 10 নম্বর প্রশ্ন বলেন। 10 সব প্রশ্ন কিন্তু আপনারা পাবেন এই যে জাদুর গ্রন্থ এক্সপার্ট ইংলিশ বইতে, জাদুবিদ্যা, জাদুর গ্রন্থ এই এক্সপার্ট ইংলিশ বইতে সব পাবেন। বলেন 10 নম্বরটা কি হবে? ক্লাসটা একটু শেয়ার করতে হবে, আবার ক্লাসটা শেয়ার করে দিতে হবে, বেশি বেশি কমেন্ট করতে হবে। পুরো ক্লাস শেষে ইনশাল্লাহ যে কোনো একজন পাবে এক্সপার্ট ইংলিশ বই। ফারজানা 10-এর এ, আজাদ বুঝছেন নাই কোনটা? সোজা কথা মনে রাখেন, ডিউরিং হচ্ছে ব্যাপক সময়কে বোঝাতে ব্যবহার করা হয়, ব্যাপক সময়। আর অনির্দিষ্ট সময়েরই 2টা ভাগ, সামারটাও অনির্দিষ্ট সময় হতে পারে। ওকে, 10-এর অ্যান্সার কি? 10-এর অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ইনসিস্টের সাথে অন বসে, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই।
ইনসিস্টের সাথে অন বসে, আর বাকি সবগুলো ভুল। ইন হবে না, ফর হবে না, টু হবে না, জাস্ট এইটুকু মনে রাখলেই হচ্ছে ইনসিস্টের সাথে অন। 11 শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। ওকে, এবার একটা রিটেন কোশ্চেন। এতক্ষণ তো খুব পণ্ডিতি করেছেন, 4টা অপশন দেখছেন, উত্তর মেরে দিয়েছেন। এখন এটা না দেখে লিখেন তো কমেন্টে, দেখি কমেন্ট করেন। নাসিম রেজা, নার্গিস, পুষ্পকথা, এটা একটু কমেন্ট করে জানান। 11-20 গ্রেডের মধ্যে এরকম শর্ট রিটেন কোশ্চেন আসে না? দু একটা একটু প্র্যাকটিস করে নিচ্ছি আমরা, দেখি কার কতটুকু দৌরাত্ম। বলছে শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। ওকে, দা শিশু। 9 কোড অফ ট্রান্সলেশন আপনারা তো বেশ কিছুদিন আমার ক্লাস করেছেন, 9 কোড অফ ট্রান্সলেশন সম্পর্কে তো জানেন। ট্রান্সলেশনের একটা জাদুবিদ্যা বই, 9 কোড অফ ট্রান্সলেশন। SF সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এই হলো 9টা কোড। সাবজেক্ট কে? শিশুটি। ফাইনাইট ভার্ব কি? আসলো, কাছে এলো। দ্য চাইল্ড কেম, কার কাছে আসলো? আমার কাছে। এটা হলো অবজেক্ট। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব অবজেক্ট, কেম টু মি। এবার আসেন কিভাবে আসলো? কাঁদতে কাঁদতে আসলো। এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, তাহলে ক্রাইং, CRYING, ক্রাইং। দ্য বেবি কেম টু মি ক্রাইং। ওকে, বেবি বলতে পারেন, চিলড্রেনও বলতে পারেন, কোনো সমস্যা না। চিলড্রেন বলা যাবে না, চিলড্রেন বললে শিশুরা হয়ে যাচ্ছে। শুধু শিশু, চাইল্ড বলতে পারবেন, চাইল্ড, শুধু চাইল্ড বলা যাবে। নেক্সট 12 নাম্বার, আই এম ব্যাডলি হার্ড আপ। আই এম ব্যাডলি হার্ড আপ, আই এম ব্যাডলি হার্ড আপ। এটা আসলে বাংলা কি? বাংলাটা কি? আই এম ব্যাডলি হার্ড আপ। এই হার্ড আপ কথাটাকে মনে রাখতে হবে। হার্ড আপ, সত্যি সত্যি টাকার সমস্যায় আছি। আই এম ব্যাডলি হার্ড আপ। জীবনে মানুষের সব সময় সব কিছু থাকে না, মাঝে মধ্যে একটু পরিবর্তনও আসে। আই এম ব্যাডলি হার্ড আপ, আমার জন্য একটু দোয়া করেন। হার্ড আপ মানে হচ্ছে টাকার সমস্যায় থাকা বা টান টান সমস্যায় থাকা। আমার টাকার খুব টান হয়েছে। আহা, টাকার টান মানে বুঝেন তো, টাকা শর্ট পড়ছে, টাকা নাই। তার মানে হার্ড আপ মানে হলো সংকটে পড়া, হার্ড আপ। নেক্সট 13 নম্বর, আমি তোমাকে খাওয়াবো, এর ইংলিশ কি হবে? দ্রুত বলেন। 13, আমি তোমাকে খাওয়াবো, এর ইংলিশ কি হবে? আমি তোমাকে খাওয়াবো, ইংলিশ কি হবে? আমি তোমাকে খাওয়াবো, ইংলিশ কি হবে? আমি তোমাকে খাওয়াবো, এর ইংরেজি কি? আমি তোমাকে খাওয়াবো, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। আই শ্যাল ফিড ইউ, আই শ্যাল ফিড ইউ, খুব সহজ। আই শ্যাল ফিড ইউ, 13 নম্বর বি, এটা পারবেন। ইট মানে নিজে খাওয়া, ফিড মানে অন্যকে খাওয়ানো, আর ইটিং মানে কন্টিনিউয়াস হবে না, গিভ মানে হয় না। ব্যাস, এর চেয়ে সহজ কোশ্চেন নাই, এটা নিয়ে ব্যাখ্যা করার কিছু নাই। 14, when one makes a promise, one must not go on it. One must not go on it. When one makes a promise, one must not go dash on it. যখন একজন প্রমিস করে, ওই একজন মাস্ট নট গো ড্যাশ অন ইট। 14 নম্বরটা কি হবে? এখানে গো শব্দের সাথে ব্যাক মিনিং হচ্ছে ফেরত, বা এটাকে আরেকটা অর্থে কি বলা যায়? ফেরত, বা আরেকটা অর্থ হচ্ছে তুলে নেওয়া, তাই না? তুলে নেওয়া। সো 14 অ্যান্সারটা হচ্ছে ব্যাক, গো ব্যাক, গো ব্যাক অন ইট। মানে এটা থেকে তার সরে আসা উচিত নয়। বলতেছে যখন একজন একটা প্রমিস করে, ওয়ান মাস্ট নট গো ব্যাক অন ইট, এটা থেকে তার সরে আসা উচিত নয়। যেমন আমি ফারজানা আপুকে কথা দিয়েছি, দেখা হলে তাকে চকলেট খাওয়াবো। এখন কবে দেখা হবে জানি না, কথা তুলে নিচ্ছি না, এটাই আর কি। তার মানে আই উইল নট গো ব্যাক অন ইট, আমি এটা থেকে সরে আসবো না মিসেস ফারজানা। ওকে, মোট কয়টা কোশ্চেন পড়লাম? 14টা। একটা বিজ্ঞাপন বিরতি চলে আসছে। ও আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স, গ্রামার প্লাস ভোকাব নিমোনিক, এই কোর্সটা চলতেছে। যারা এই কোর্সে যুক্ত হতে আগ্রহী, স্ক্রিনশট দিয়ে রাখেন, ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করবেন। ঠিক আছে,
এই কোর্সটা হচ্ছে মাত্র এটা 900 টাকার একটা কোর্স, 900 টাকার কোর্স, কিন্তু বর্তমানে 50% ছাড়ে চলতেছে 450 টাকায়। হ্যাঁ, যারা এই গ্রামার প্লাস ভোক্যাব নিমোনিক কোর্সটা একসাথে করতে চান তারা আমাদেরকে ক্লাস শেষে নক করেন। ওকে, নেক্সট। এরপরে আসেন 15, 16 বলেন, 15, 16। জালাল asked dash a loan of টাকা 500. He was convinced dash Mr. Khan's innocence. এই দুটো কি হবে? 15 এবং 16। আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমাদের হাই ভোল্টেজ মডেল 13-এ। 30তম হাই ভোল্টেজ মডেলের আজকে ক্লাস চলতেছে। আর 10টা ক্লাস কষ্ট করে করে নিন। 10টা হয়তো আমরা 2-3 সপ্তাহের মধ্যে শেষ করে দিব, প্রতি সপ্তাহে 2-3টা করে নিলেও হয়। জালাল আস্ক, এই যে আস্কের সাথে এখানে বসবে হচ্ছে ফর। আস্ক ফর মানে হচ্ছে কোনো কিছু চাওয়া বা দাবি করা, চাওয়া অর্থে এখানে হবে আস্ক ফর। 16 নম্বর হি ওয়াজ কনভিন্সড অফ হবে, কনভিন্সডের সাথে অফ। অফ মানে কাউকে কোনো কিছুতে কি করা, কনভিন্স করা মানে হলো কাউকে সেই বিষয়ে রাজি করানো বা মতে নিয়ে আসা। তার মানে হি ওয়াজ কনভিন্সড অফ মিস্টার খানস ইনোসেন্স, মানে খানের সততায় সে কি কনভিন্সড হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে 16 অ্যান্সার হচ্ছে বি, 15 অ্যান্সারও বি। নেক্সট, কার কয়টা হচ্ছে লিখতেছেন তো? 17 বলেন। 17 বলছে আইডেন্টিফাই মিস স্পেল ওয়ার্ড। মিস স্পেল ওয়ার্ড, ভুল বানান কোনটা? ভুল বানান, বাকি সবগুলোই সঠিক আছে কিন্তু একটা বানান ভুল আছে। কনসেনসাস, কনসেনসাস নাকি? 17 বানান ভুল কোনটা? 17 বানান ভুল, এই যে স্পেলিং থেকে কোশ্চেন আসে। কনসেনসিআই হবে না টিআই হবে? টিআই হবে। আর বাকিগুলো সঠিক আছে। মেইনটেনেন্স, পারসিভারেন্স, কনভারেসেন্স, তাই না? সবগুলো ঠিক আছে, ভুল হচ্ছে এটা কনসেনসাস, এই টি হবে কনসেনসাস, ঠিক আছে, টি হবে এখানে 17। নেক্সট, কনসেনসাস মানে হলো বিবেকবান, বিবেকবান। এই 4টা শব্দ একটু গুরুত্বপূর্ণ, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন তো। এই 4টা শব্দ একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, খুব গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দগুলো থেকে বারবার পরীক্ষা প্রশ্ন আসে, বারবার। ওকে, নেক্সট, স্ক্রিনশট কমপ্লিট। 17 তো দেখলাম আমরা। 18, 19 আমরা কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। হুইচ ওয়ান ইজ কারেক্ট? 18 নম্বর, এটাও কারেকশন বলছে, কোনটা সঠিক? 4টা অপশন দিছে বানানের, এটা আমি বলবো না, আপনাদের মুখ থেকে আগে শুনি। সাদ্দাম, কি ক্লাসটা শেয়ার করছেন সবাই? আর অল্প কিছুক্ষণ সময় আছে, প্রচুর কমেন্ট করতে হবে এবং এখনো শেয়ারের সময় আছে। মনির সুজন, কে হবে আজকের এই বই বিজয়ী? দেখা যাক কে হয়। 18 নম্বর, 18 এর অ্যান্সারটা হচ্ছে আপনার এই যে কন্টিজিউয়াস, CONTIT, কন্টিজিউওইউএস, কন্টিজিউয়াস। 17, 18 নম্বরটা কন্টিজিউয়াস মানে সংক্রামক রোগ সংক্রান্ত, কন্টিজিউয়াস, কন্টিজিউয়াস 18 নম্বর। 18 অ্যান্সারটা বি হবে। হ্যাঁ, কন্টিজিউয়াস, কন্টিজিউয়াস একই নাকি বানান? না, এক হবে কি করে? এইখানে ও ইউএস আছে, কি একটা ঝামেলা, ইউ আর ইউ আছে, দুইবার ইউএস। তো কন্টিজিউয়াস মনে করেন এই দুইবার ইউ মানে এটাই হলো সংক্রামক, সংক্রামক, ইউ আর ইউ দুইবার লাগবে, এটা মিনিং এর সাথে এইভাবে মনে রাখতে পারেন, ডাবল ইউএস। আচ্ছা 19 নাম্বার, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এটা পারেন সবাই মুখস্থ ছোটবেলার থেকে, তারপরেও দিছি কারণ বহুবার আসছে, কিচ্ছু করার নাই। ভাইবেন না যে আমি এমনি এমনি দিছি রে ভাই, এটা বারবার আসে, পরীক্ষার হলে আপনি কি দিয়ে কী করবেন আল্লাহই ভালো জানে, তারপরেও দিয়ে রাখছি। নেক্সট 18, 19 এবং আজকের আলোচনার শেষ কোশ্চেন মনে হয় 20 নাম্বার, এটা দিয়ে আজকের ক্লাস শেষ হবে হাই ভোল্টেজ মডেলের। দেখা যাক কে কয়টা পারলেন। 20 নাম্বার কোশ্চেনটা, ফারজানা, আশিক, আশিক ভাই, সাথী আপু, পুষ্প কথা, আপনার নামই জানি না। 20 নাম্বার, হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স? না দেখিলে পরাণ পরে নয়নের কাজল পরাণের বন্ধুরে। 20 নাম্বার শেষ প্রশ্ন। ফারজানা বলছেন সি নাম্বার, সি নাম্বার। রমজান আলী বলছেন সি নাম্বার। সবাই সবাই অ্যান্সার করবেন, শেষ প্রশ্ন এটা, শেষ প্রশ্ন।
মিজান ভাই 19-এর বি 20 নাম্বার আসেন, 20 লাস্ট কোশ্চেন, এটাই শেষ কোশ্চেন হাই ভোল্টেজ মডেলের আজকের 30তম মডেলের। মনির, মুনতাল আরিফিন, সাদ্দাম, মনিরুজ্জামান, ফাইন, প্রত্যেকেই লাস্ট কোশ্চেন অ্যান্সার করবেন দ্রুত। নাইমুল, ইসরাত জাহান, ওকে অ্যান্সারটা বলে দেই। এটার অ্যান্সার হচ্ছে কি বলেন তো? আচ্ছা আগে ভুলগুলো বলি। সো ক্লেভার টু, সো ডট ডট টু হয় না, টু ডট ডট টু একটা সেন্সে হয়, টু ডট ডট টু হয়, আর শুধু টু এটা হতে পারে কিনা জানি না, দেখি বাংলাটা পড়ি। হি ওয়াজ সো ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। আমরা জানি যে একটা স্ট্রাকচার আছে সো ডট ডট দ্যাট, আর একটা স্ট্রাকচার আছে টু ডট ডট টু। তো এইটা ভুল, কারণ সো ডট ডট টু হবে না। বি নাম্বারটা ভুল না, ভুল কেন ভুল? কারণ হলো টু ডট ডট টু সেন্টেন্সগুলো অটোমেটিক নেগেটিভ, সেখানে নট ব্যবহারের কোনো সুযোগ নেই। সি নাম্বারটা সঠিক, কোনো ভুল নাই। ডি নাম্বার হি ওয়াজ ক্লেভার টু গ্র্যাবস দ্য পয়েন্ট। এখানে এই ক্লেভার শব্দটাকে জোর প্রদান করার জন্য এখানে অতিরিক্ত টু দরকার ছিল, ঠিক আছে? সে চালাক ছিল, টু গ্র্যাব দ্য পয়েন্ট, পয়েন্টকে ধরার জন্য বা পয়েন্টকে আঁকড়ে ধরার জন্য সে চালাক ছিল। সো এখানে অ্যান্সারটা আসলে প্রকৃত অ্যান্সার সি নাম্বার, সি। মানে সে এতই চালাক ছিল যে কোনো পয়েন্ট মিস করে না, সে এতই চালাক ছিল যে কোনো পয়েন্ট মিস করে না। সেইটা অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এই ছিল আজকের হাই ভোল্টেজ মডেল 20তে আপনাদের সাথে আলোচনা। আশা করি পুরো ক্লাসটা সাথে ছিলেন এবং এনজয় করেছেন। জানি না কার কয়টা হয়েছে, আপনারা এখন যদি গণনা করে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন। আর এরকম আরও ক্লাস পাওয়ার জন্য কী করতে হবে, বা আরও এমসিকিউ পাওয়ার জন্য আপনারা এই এক্সপার্ট ইংলিশ বইটা সাথে রাখবেন, কেমন? এবার আসেন আমার এক্সপার্ট ইংলিশের কিছু কোর্স